নমস্কার নমস্কার নমস্কার। আবার চলে এসেছি তোমাদের প্রিয় বন্ধু আমি বৃষ্টি, আর আমার চ্যানেল রিল বৃষ্টি রয়। তো চলো আজকে শুরু করা যাক ভূতের গল্প। শেষ বলি, আশা করি আগের অডিও স্টোরিগুলো তোমরা শুনে নিয়েছো। যদি শুনে না থাকো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চটপট নোটিফিকেশন বেলটা অন করে দাও, আর চটপট গিয়ে সমস্ত অডিও স্টোরিগুলো শুনে নাও, তবে কিন্তু এই অন্তিম পর্বটা তোমরা বুঝতে পেরে যাবে বন্ধুরা। তো চলো আর দেরি না করে ছোট বন্ধু বড় বন্ধু সবাই মিলে চলো শুরু করা যাক শেষ বলি অন্তিম পর্ব। একটা চৌকির ওপর শুয়ে আছে সরলা। শরৎকালে রাতটা বেশ ঠান্ডা হয়, তাই গায়ের ওপর চাদরটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে। বাইরে আকাশের চাঁদকে এক টুকরো মেঘ গিলে খেয়েছে। চারপাশ থমথমে, কোথাও কোনো হাওয়া নেই। ঘরের জানালা দরজা বন্ধ থাকলেও সরলার ঘরের ভেতরের পরিবেশ স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হতে শুরু করেছে। একটা কালো ধোঁয়ার বলয় যেন ধীরে ধীরে পাক খাচ্ছে সরলার ঘরের চারপাশে। সেই ধোঁয়ার বলয় বড় হতে হতে এক পৈশাচিক মূর্তির আকার ধারণ করে। বেশ কয়েকদিন পর সরলার বাড়ির ওপর নজর রাখছে অন্নপূর্ণা। বেশ কয়েকবার ওকে গ্রামের দক্ষিণে পুরনো শ্মশানের দিকে যেতে দেখেছে। তাই এখানে কি আছে সেটা জানার জন্য নিজেই পুরনো শ্মশানে যায় সে। এখানে এসে অন্নপূর্ণার মনে হয় এ যেন নরকের দ্বার, কোথাও একটা প্রাণের অস্তিত্ব নেই। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মরা ছাতিম গাছ। দেখে মনে হয় এই শ্মশানে স্বয়ং নরকের অধীশ্বর বাস করেন। এই নরকে পা রাখতে সাহস পায় না অন্নপূর্ণা, তাই ফিরে যায়। তবে সরলাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পায় না সে। হঠাৎ সরলা তার বাড়ি থেকে কোথাও উধাও হয়ে গেছে। জমিদার বাড়ির ঠাকুর দালানের পিতলের দুর্গামূর্তির সামনে বসে আছে অন্নপূর্ণা। তার চোখে ভেসে আসছে শ্মশানের সেই সব পৈশাচিক দৃশ্য। কিন্তু ওই রকম একটা জায়গায় সরলার কি দরকার থাকতে পারে, আর সরলা হঠাৎই অন্তর্ধানের কারণ কিছুতেই বুঝতে পারে না সে। আগামীকাল ষষ্ঠী, অন্যবারের মতো জাঁকজমকভাবে আর এবারের পুজো হবে না। কারোরই মন নেই পুজোতে। গ্রামের মানুষেরা আর আগের মতো উৎসাহ নিয়ে পুজোয় উপস্থিত হয়নি। সবার মনেই আতঙ্ক, আবার কি বিভীষিকা ওদের জন্য অপেক্ষা করছে। আজকাল গ্রামের আকাশে কাকপক্ষীও দেখা যায় না। সবাই যেন গ্রামটাকে এড়িয়ে চলছে। সন্ধ্যা হলেই শিয়াল ও হায়নার দল গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়। এ কি বাবা, আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করে ওঠে সরলা। একটা অট্ট হাসিতে ফেটে পড়ে তান্ত্রিক। হা 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 হা। তার চোখে মুখে কুটিল অভিসন্ধির ছাঁচ স্পষ্ট। ধারালো একটা খড়গে তেল সিঁদুর ভালো করে লেপন করতে থাকে সে, আর মুখে বিড়বিড় করে কিছু মন্ত্র। আবার চিৎকার করে ওঠে সরলা। আপনি কি চান? আমি তো এতদিন আপনার কথা মতো কাজ করেছি, তাহলে আজ আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? খড়গটা সরলার গলার কাছে নিয়ে আসে তান্ত্রিক। মাথা ঝুঁকিয়ে বসে থাকা সরলার থুতনি ধরে মুখটা উপরে তোলে তান্ত্রিক। তারপর একটা বাঁকা হাসি হেসে বলে, তুই জানিস না কেন তোকে এখানে এনেছি? ও, তোকে তো বলাই হয়নি, তুই তো হলি সেই শেষ বলি। শ্মশান জুড়ে ছড়িয়ে আছে পিন পতন নিস্তব্ধতা। কয়েকটা রাত জাগা পাখি মাঝে মাঝে করুণ সুরে ডেকে উঠছে। এক ভয়ানক ঘটনার সাক্ষী হতে চলেছে এই শ্মশান আজ। শ্মশানে যেসব দুষ্ট লোকেরা ঠাঁই নিয়েছিল তারা অনেক আগেই শ্মশান ত্যাগ করেছে। তান্ত্রিকের অনুচর পাশের জলা থেকে একটা কলসিতে করে জল নিয়ে আসছে। যজ্ঞকুণ্ডলের পাশে এক বিশেষ চক্র আঁকা হয়েছে। চক্রের 5টি কোণে রাখা 5টি নরকরটি। চক্রের মাঝে হাঁটু মুড়ে অবচেতন হয়ে বসে আছে এক মহিলা। তান্ত্রিক গম্ভীর গলায় তার অনুচরকে বলে, জল এনেছিস? বলির স্থান ভালো করে ধুয়ে পরিষ্কার করে দে, আজ আমাকে প্রসাদ দেবো, মহাপ্রসাদ দেব। জমিদার বাড়ির দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে অন্নপূর্ণা। আর বোধহয় শেষ রক্ষে হলো না। এতদিন সরলাকে চোখে চোখে রেখেছিল সে, কিন্তু আজ সকালে বিশেষ কাজে আটকে পড়ায় অধিকার যেতে পারেনি সে। বিকেলে সরলার বাড়ি গিয়ে দেখে বাড়িতে কেউ নেই, দরজা হাট করে খোলা।
আশেপাশে জিজ্ঞেস করায় জানতে পারে সকাল থেকে কেউ ওকে দেখতে পায়নি। রাগে, দুঃখে আর ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠছে ওর। তবে কি দেরি করে ফেললো সে? ওকে ছুটে আসতে দেখে এগিয়ে আসে রামরতন। মেয়েকে থামিয়ে ছুটে আসার কারণ জিজ্ঞাসা করায় অন্নপূর্ণা বলে, ভুল হয়ে গেছে বাবা, মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি এতদিন ভেবেছিলাম গ্রামের যা হচ্ছে তার পিছনে বড় ঠাকুরনের হাত, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পেরেছি কে আছে। এসবের পিছনে এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে যেতে হবে, না হলে বড্ড দেরি হয়ে যাবে। এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে যেতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে বাবা। অন্নপূর্ণার কথা কিছুই মাথায় ঢোকে না রামরতনের। সেও মেয়ের পিছনে ছুটে যায়। অন্নপূর্ণার মুখে সব কথা শুনে নীলাম্বর দৃঢ় কণ্ঠে চোয়াল শক্ত করে জানতে চায়, কে কে করেছে এসব? নামটা বলো অন্নপূর্ণা মা। পীতাম্বর চৌধুরী, আপনার দাদা। দিগম্বর ওর দাদাকে এসে জানায় গ্রামের কয়েকজন লোক গ্রামের দক্ষিণে পুরনো শ্মশানে কিছু অদ্ভুত গতিবিধি লক্ষ্য করেছে। একটা লাল রঙের শাড়ি পরানো হয়েছে সরলাকে, কপাল থেকে গোটা সিঁথি জুড়ে এক মাথা সিঁদুর। মহাকালীর বিগ্রহের সামনে একটা হাঁড়ি কাঠের ওপর ওর মাথা দিয়ে বসিয়ে রাখা হয়েছে ওকে। যজ্ঞকুণ্ডলে আগুন দিয়ে বিশেষ এক পুজোয় বসেছে তান্ত্রিক। দুর্বোধ্য ভাষায় এক নাগাড়ে মন্ত্র পড়ে চলেছে, আর চক্র থেকে একটি একটি করে করটি আগুনে আহুতি দিচ্ছে। আহুতি দেওয়া শেষ হলে পাশে রাখা খড়গটা হাতে তুলে কপালে ঠেকিয়ে প্রণাম করে তান্ত্রিক। তারপর ওতে যজ্ঞের ভস্য লাগিয়ে উঠে আসে সরলার দিকে। হুঙ্কারের সুরে একবার বলে ওঠে, মা, মা গো, প্রসাদ গ্রহণ করো। বলে খড়গ যেই উঠিয়েছে বলি দেওয়ার জন্যে কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে সমস্ত কিছু ওলট পালট করে দেয়। কুণ্ডলে জ্বলতে থাকা আগুন নিভে যায়। শ্মশানের আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা যায় কয়েকটা বাচ্চা মেয়ের খিলখিলিয়ে হাসির আওয়াজ। খড়গটা হাত থেকে পড়ে যায় তান্ত্রিকের। সে বিস্ফারিত চোখে দেখে সামনে মহাকালীর মূর্তির ভেতর থেকে এক এক করে বেরিয়ে আসছে 5টা কিশোরী মেয়ে। খিলখিল করে হেসে ওরা এগিয়ে আসছে তান্ত্রিকের দিকে। এমন সময় তান্ত্রিক শুনতে পায় ওর অনুচরে মৃত্যুর আর্তনাদ। ভয়ে পিছিয়ে এসে মাটিতে বসে পড়ে তান্ত্রিক। 5টি মেয়ে গোল হয়ে ঘুরতে থাকে ওর চারিদিকে। ধীরে ধীরে ঝড় থেমে সমস্ত কিছু শান্ত হয়ে যায়। মেয়েগুলিও বাতাসে মিলিয়ে যায়। তান্ত্রিক উঠে দাঁড়ায়। খড়গটা আবার তুলিয়ে নিয়ে যেই আনা হাঁড়ি কাঠের দিকে এগিয়ে যায়, তাকে সামনে কেউ নেই। কেউ নেই সেখানে। কোন চমকে গিয়ে বলে, কোথায় গেল সরলা, কোথায়? ওর কানে আসছে এক রিন রিনের নুপুরের আওয়াজ। মন্দিরের ভেতরটা চোখ ধাঁধানো আলোয় ভরে উঠেছে। এমন সময় কোথা থেকে একটা বাজ এসে পড়ে শ্মশানের ঠিক মাঝখানে। সেই আওয়াজে কেঁপে ওঠে সমস্ত গ্রাম। গ্রামের কিছু লোক ও জমিদার নীলাম্বর, দিগম্বর সাথে অন্নপূর্ণা ও রামরতন ছুটে এসেছে শ্মশানে। তারা এসে দেখে হাঁড়ি কাঠে মাথা দেওয়া অবস্থায় সরলার মৃতদেহ। চারপাশে পড়ে আছে তান্ত্রিক ওরফে পীতাম্বর চৌধুরীর মাঝখান থেকে দুটুকরো হয়ে যাওয়া মৃতদেহ। নীলাম্বর সরলার কাছে ছুটে গিয়ে দেখে ওর মুখে সাদা ফেনার দাগ। নিজের ভুল বুঝতে পেরে অনেক আগেই সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ক্ষমতার ও প্রতিশোধের নেশায় মত্ত তান্ত্রিক এই বিষয়ে অজ্ঞ হয়ে এক মৃতদেহের বলি দিতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। শেষ বলি, অন্তিম পর্ব। তো আজকে এই পর্বটিও শেষ হয়ে গেল। দেখা হবে আবার আরেকটি নতুন গল্প নিয়ে। তোমরা বলো এবার কেমন গল্প শুনতে চাও। তো সাসপেন্স থ্রিলার অলরেডি চলছে।